আমরা আজকে একটা নতুন টপিক শুরু করব, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা বুঝবো যে যে কোনো ডেটা সেটের সেন্ট্রাল ভ্যালু কিভাবে বের করে, সেগুলোর কে একত্রে বলা হয় সেন্ট্রাল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা আরো একটা নাম আছে, শুধু যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলে তাই নয়, এটাকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হলো এই যে আমি আহ, গেল যে বের করে রেখেছি, মেজার্স অফ লোকেশন, এই নামেও ডাকা হয় এটাকে। মেজার্স অফ লোকেশন মানে হচ্ছে যে কোথায় সেন্ট্রাল ভ্যালুটা অবস্থান করছে, বা একটা ডেটা সেটের মিড ভ্যালুটা কোথায় অবস্থান করছে সেটা লোকেট করা। যাই হোক, আমরা কিছু মেথডস শিখবো। প্রথমে যে মেথডটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মিন, তারপর মিডিয়ান এবং মোড। এখন মিন, মিডিয়ান এবং মোড যদি বলি, যে মিনটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যারিথমেটিক তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন। নোটেশন দেখো, এএম, জিএম এবং এইচএম। আর মিডিয়ান হচ্ছে এমই, এই ইটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর কি, এমও। ডেফিনিশনের প্রয়োজন নেই, শুধু ফর্মুলা দেখো তোমরা একটু। আচ্ছা, ডেফিনিশনের জাস্ট বলার জন্য বলা, আর কিছু না। মনে করো x1 থেকে xn পর্যন্ত n নাম্বার অবজারভেশনস আছে, দেন অ্যারিথমেটিক মিন, এটা সবাই জানো, সাম অফ xi বাই n। এবং এই যে মিন x বার, মানে অ্যারিথমেটিক মিনকে x বার দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে আমি একটা কথা লিখেছি দেখো, ফর্মুলা ফর আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটার কথাটার মানে হচ্ছে যে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব, মানে এখন যেগুলো দেখছি আর কি, এগুলো সব আনগ্রুপ ডেটার জন্য। এবং আনগ্রুপ ডেটা বলতে আমরা বুঝবো, ধরো এরকম সংখ্যা দেয়া, ভ্যালু দেওয়া আছে 13, 10, 9, 7, 12, 9, এরকম কিছু ভ্যালু দেওয়া আছে। অর্থাৎ ভ্যালু গুলো এরকম কমা দিয়ে জাস্ট আলাদা করে ডেটা হিসাবে আছে, এগুলি আনগ্রুপ ডেটা। এগুলো আনগ্রুপ ডেটার, এগুলো তোমরা যদি ক্লাস ইন্টারভ্যাল ফ্রিকোয়েন্সি এগুলো নাও, তখন সেটা হয়ে যায় গ্রুপ ডেটা। সরি, গ্রুপ ডেটা হয়ে যায় সেটা তখন। এখন গ্রুপ ডেটাকে আমি দেখাবো পরে। তোমরা জানো অলরেডি গ্রুপ ডেটা মানে জিনিসটা দেখেছো, ওইটা যে গ্রুপ ডেটা যেটা বলে সেটা হয়তো শুনুনি। এই যে এরকম ক্লাস ইন্টারভ্যাল দিয়ে যেগুলো থাকে, এগুলি গ্রুপ ডেটা। দেখতে পাচ্ছ আশা করি। এই যে ক্লাস ইন্টারভ্যাল আছে, শ্রেণী ব্যবধান যেগুলো, এবং তার নিজ নিজ ফ্রিকোয়েন্সি দেয়া আছে, এটাই হচ্ছে আমার গ্রুপ ডেটা। যে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ জেনার সামথিং, এটাই ফ্রিকোয়েন্সি। আর একটু আগে যেটা দেখালাম ওটা ছিল আনগ্রুপ ডেটা। ফর্মুলা দেখো, সাম অফ এক্স আই বাই এন, অ্যারিথমেটিক মিনের ফর্মুলা, জিওমেট্রিক মিনের ফর্মুলা, এটা সবগুলো গুণ করে দিয়ে the power is 1 by n, which means n-তম রুট। ওয়েল, এখন এই চিহ্নটা সবাই জানো, এটা হচ্ছে সামেশন সাইন। আর এটা হচ্ছে, যদিও দেখতে পাই এর মতো, বড় হাতের পাই, কিন্তু এটা হচ্ছে প্রোডাক্ট সাইন, অর্থাৎ প্রোডাক্ট অফ এক্স আই, ওগুলো এক্স গুলোর সব গুণ। আর সাম অফ এক্স আই আমরা বলি এক্স গুলোর সব যোগ। আচ্ছা, মানে
যদি n সংখ্যক ডেটা হয় তবে আর কি, যেহেতু সব গুণ করা হচ্ছে এখানে, এই গুণ করার মানে হচ্ছে যে একটা ভ্যালু যদি 0 হয়, এনি xi যদি 0 হয়, তাহলে কিন্তু এই প্রোডাক্ট অফ xi-টাও আমার 0 হয়ে যাবে, অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু আর বের করা যাবে না। এটা একটা লিমিটেশন জিওমেট্রিক মিনের। আরেকটা লিমিটেশন হচ্ছে যদি গুণফলটা নেগেটিভ হয়, তাহলে কিন্তু দেখো রুট ওভারের ভিতরে নেগেটিভ চলে আসে, যেটা মিনিংলেস, মানে এই স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে। ম্যাথে তোমরা হয়তো পড়ো বা পড়েছো আগে, ইমাজিনারি নাম্বার যার স্কোয়ার -1, কাল্পনিক সংখ্যা, এখানে এটার ব্যবহার নেই। দেন হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিনের ফর্মুলাটা দেখো কি আছে। হারমোনিক মিনের ফর্মুলা হচ্ছে n বাই সাম অফ 1/xi। নিচে হচ্ছে 1/xi এর x এর সবগুলো ভ্যালু 1 বাই করে নিয়ে, মানে ইনভার্স করে সেগুলো যোগ। এরপর মিডিয়ান, the middlemost position, the value which takes the middlemost position, কিন্তু একটা শর্ত আছে, of an orderly arranged data set. সরি, আচ্ছা, orderly arranged data set মানে হচ্ছে তুমি হয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, সাজানোর পর মাঝে যে থাকবে সেটাই মিডিয়ান। আচ্ছা, এখন উদাহরণস্বরূপ আমি এখানে দেখাতে পারি, ছোট্ট করে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা হচ্ছে এই দেখো, এমনি কিছু ভ্যালু মনে করো, এটাকে যদি অ্যারেঞ্জ করি আমরা, অর্ডারলি যদি সাজাই অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে খেয়াল করে দেখো 4, 7, 8, 8, 9, 10, 11, 16 এইভাবে সাজানোর পর একদম মাঝে কে আছে সেটা আমরা দেখবো। একেবারে মাঝে কিন্তু সিঙ্গলি কোনো ভ্যালু নেই, সিঙ্গেল কোনো ভ্যালু নেই আমাদের। সো বুঝতে পারছি এই 8 আর 9 এদের মাঝ বরাবর হচ্ছে যে আমাদের মিডিয়ান। এদের মাঝ বরাবর কিভাবে পাবো? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। এটা হলো যে আমাদের, যদি এমন হয় ডাটা সেটটা, কিন্তু মনে করো ডাটা সেটটা যদি এরকম হয়, মানে একটা 8 নেই, মনে করো একটা 8 নেই, এখন তাহলে আমার মিডিয়ান কে হবে? এখন কিন্তু আমি এককভাবে একটা ভ্যালু মাঝখানে পাচ্ছি, আর সেই একটা ভ্যালু হচ্ছে দেখো 9। এর আগে 3টা, পরে 3টা। এইভাবেও মিডিয়ান বের করা যায় দুই ক্ষেত্রেই। তারপর হচ্ছে মোড। মোড কি বলা হয়েছে খেয়াল করে দেখো, ভ্যালু which takes which with the with the maximum number of occurrence or frequency, সেটাকে আমরা বলে থাকি মোড। অর্থাৎ একটা ডেটা সেটের যে ভ্যালুটা সবচেয়ে বেশি সংখ্যক বার রিপিটেড হয় বা দেখা যায় উপস্থিতির সংখ্যা বেশি অন্য ভ্যালুগুলোর তুলনায়, সেই ভ্যালুটাকে আমরা বলে থাকি মোড। আচ্ছা, এখন এই মোডের আবার 2-3টা কেস আছে আর কি। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ অনেক ডেটাই আছে যারা একাধিকবার এসছে, কিন্তু 8 মনে হয় সবচেয়ে বেশি এসছে তুলনামূলকভাবে অন্যদের তুলনায়, অন্যদের সাপেক্ষে আর কি। তো এখানে 8 হচ্ছে আমাদের মোড, কারণ কি যে যার ফ্রিকোয়েন্সি বা অকারেন্স বেশি, ম্যাক্সিমাম নাম্বার অফ। তারপরে এমনও হতে পারে যে একটা না দুটো মোড আছে আমার, যেমন পরেরটা আমি দিয়েছি, কি দিয়েছি খেয়াল করে দেখো,
8 দিয়েছি 3 বার, 2 বার, 3 বার, 9 দিয়েছি 1 বার, 2 বার, 3 বার। আর বাকিগুলো একাধিকবার আসলেও 3 বার করে আসেনি, সর্বোচ্চ এই দুটোই। তো আমরা বলি 2 modes, 8 and 9। 3টা হলে আমরা বলি 3 modes। যেমন দেখা যাচ্ছে এখানে 9, 11, 11, 9, 11, 9, 11। অন্যদের তুলনায় সে কিন্তু বেশি সংখ্যক বার আছে। ঠিক আছে, বোধহয় আরেকটা মনে হয় আছে যে 8, 8, 8, 8। আচ্ছা, তাহলে 3টা ভ্যালু দেখলাম যারা অন্যদের তুলনায় বেশি আছে। তাহলে এখানে মোড হচ্ছে আমার 8, 9 and 11, এবং এটাকে আমরা বলি এই ধরনের ঘটনাকে বলি মাল্টি মডেল কেস। দুটো মোড থাকলে বলি বাই মডেল কেস। 3টা মোড থাকলে, সরি, একটা মোড হলে আমরা বলি ইউনি মডেল কেস। আর যদি কোনো মোড না পাওয়া যায় এককভাবে, হচ্ছে আমাদের ইউনিটলি দেয়ার ইজ নো মোড। আচ্ছা, যেমন নিচে যেটা আমি লিখে দিয়েছি, দেখো যে অনেকগুলো ভ্যালু বা অবজারভেশনই আছে, কিন্তু এবং তার রিপিটেডও হয়েছে কয়েকবার, কিন্তু এককভাবে কেউ কম বেশি নেই। এটা হচ্ছে আমাদের ইউনিকলি দেয়ার ইজ নো মোড। এবার আমরা যদি গ্রুপ ডেটার দিকে যাই, মানে গ্রুপ ডেটার ফর্মুলাটা একটু অন্যরকম। আবার গ্রুপ ডেটা মানে একটু আগে তো আমি তোমাদের দেখিয়েছি যে ফ্রিকোয়েন্সি আছে গ্রুপ ডেটার সাথে আর কি। তো এই যে আমাদের সাম অফ এক্স আই বাই এন ছিল, তোকে যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, এখানে একটা নতুন জিনিস যুক্ত হয়ে যাবে, সাম অফ এফ আই এক্স আই বাই ছোট হাতের এন না হয়ে আমরা বলবো বড় হাতের এন, যেখানে বড় হাতের এনটা হচ্ছে সাম অফ এফ আই। এই যে সাম অফ এফ আই এক্স আই বাই এন, জিওমেট্রিক মিন হচ্ছে অ্যান্টি লগ অফ 1/n সাম অফ এফ আই লগ এক্স আই। হারমোনিক মিন ওটার মতোই আছে, শুধু এখানে ফ্রিকোয়েন্সি যুক্ত হয়েছে আর উপরে বড় হাতের এন, ছোট হাতের এন এর পরিবর্তে বড় হাতের এন। মিডিয়ানের ফর্মুলা দেখো, এটা হয়তো পড়েছো কেউ এসএসসি বা এইচএসসি লেভেলে। এই মিডিয়ানের ফর্মুলা পরে অঙ্ক করার সময় আমরা এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। এখন আমি তোমাদের অন্য যেই কথাগুলো বলবো এই ব্যাপারে আর কি, যে এগুলো হয়তো তোমার বোঝার জন্য একটু লাগতে পারে, বা তুমি চাইলে টুকটাক নোট লিখে রাখতে পারো খাতা কলম নিয়ে। মেইন ব্যাপারটা হলো যে আমরা কখন কোন মেথডটা অ্যাপ্লাই করব, কারণ অনেক মেথড তো দেখতে পাচ্ছি। সব সময়কে গড় বলতে আমরা যোগ করে যে ভাগ করে দেব, এটা ঠিক নয়। এমন সিচুয়েশন আসে যে অবজারভেশন গুলো যোগ করে ভাগ করে দিলেই আমার উল্টোপাল্টা রেজাল্ট দেয়, ঠিকভাবে রেজাল্টটা আসে না, এবং হয়তো যেটা অ্যাকিউরেট তার থেকে বেশি দেখায় কিংবা কম দেখায়। সাধারণত বেশিই দেখায় আর কি এই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ ফর এক্সাম্পল আমি তোমাদের বললাম যে তোমার জিডিপি জিএনপির নাম সবাই শুনেছো আর কি, ইন্টারেস্ট রেট, গ্রোথ রেট, ডিক্লাইনিং রেট, বার্থ রেট, ডেথ রেট, তারপর তোমার আর কি 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 আছে এরকম রেট জাতীয়। এবং এই যে বার্থ রেট, গ্রোথ রেট, ইন্টারেস্ট রেট, ডিক্লাইনিং রেট, জিডিপি, জিএনপি, এগুলো সব আমরা শতকরায় প্রকাশ করি। প্রবৃদ্ধির হার এত পার্সেন্ট, গড় প্রবৃদ্ধির হার এত পার্সেন্ট। এই যে হিসেবগুলো, এগুলো কিন্তু আসলে আহ, শুধু যে অ্যারিথমেটিক মিন দিয়েই আমি গড় বের করতে পারবো সেটা ঠিক নয়। অ্যারিথমেটিক মিন দিলে ভুল রেজাল্ট দেয়, আমাদের জিওমেট্রিক মিন ব্যবহার করতে হয় এসব ক্ষেত্রে। তারপর হারমোনিক মিন কখন ব্যবহার করতে হয়? হারমোনিক মিন সাধারণত যে ডেটা সেটের দেখলে বুঝতে, মানে বোঝা যায়। মনে করো তুমি গাড়ি চালাচ্ছ, তুমি প্রথম
10 কিলোমিটার চালাচ্ছ, মনে করো যে প্রথম 10 কিলোমিটার চালালে ধরো 80 কিলোমিটার পার আওয়ার বেগে, পরের 10 কিলোমিটার চালালে মনে করো 120 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এর পরের 10 কিলোমিটার ফর এক্সাম্পল ধরো 95 কিলোমিটার পার আওয়ার বেগে তুমি চালাবে। সো প্রথম 10 কিলোমিটার, দ্বিতীয় 10 কিলোমিটার এবং তৃতীয় 10 কিলোমিটার তুমি তিনটা সেম দূরত্ব যদিও 3 রকম স্পিডে যাচ্ছ। কি বলেছি? 90, 120 এন্ড 95 বলেছি আমি সম্ভবত। এখন যদি বলি তোমার গড় গতিবেগ কত ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, সেখান থেকে আরেক জায়গায়, সেখান থেকে আবার আরেক জায়গায়, এই চারটার দূরত্ব মনে করো সমান। ইন দ্যাট কেস আমরা যদি গড় গতিবেগ বের করতে চাই, তাহলে অবশ্যই হারমোনিক মিন ব্যবহার করব। আবারও বলছি যে গাড়ি ঘোড়ার গতি, তোমার চলার গতি, বা একটা পার্টিকেল মুভ করছে ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, সেটার গতি, এই ধরনের ডেটাগুলো আমরা হারমোনিক মিন ইউজ করব সেন্ট্রাল ভ্যালু বের করার জন্য। আচ্ছা, এখন সেন্ট্রাল ভ্যালু বের করার জন্য হারমোনিক মিন যে ব্যবহার করব, সেখানেও সমস্যা আছে। যেমনটা আমাদের মানে সেন্ট্রাল ভ্যালু বলতে বোঝাচ্ছি আমি গড় গতিবেগ বের করার জন্য। এখানে সমস্যা একটা আছে, কিন্তু ফর্মুলাটার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে বলছি আমি, যেহেতু নিচে 1/xi দেখতে পাচ্ছ তোমরা, 1/xi যদি হয়েই থাকে, মনে করো কোন একটা অবজারভেশন 0 আছে, তাহলে তো মুশকিল হয়ে গেল। 1/0 নিচে একটা 1/0 মানে হচ্ছে কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। সো অবজারভেশন যদি 0 থাকে, তাহলে ওই হারমোনিক মিনটা তখন আর আমরা ইউজ করতে পারি না। যেমনটা আমরা জিওমেট্রিক মিনেও পারিনি। জিওমেট্রিক মিনে আরো একটা এক্সট্রা সমস্যা ছিল, যেহেতু রুট ওভার দেয়া, ভিতরের গুণফলটা যেন নেগেটিভ না হয়, তাহলে আবার বের করা যেত না জিওমেট্রিক মিন। এনিওয়ে, গ্রুপ ডেটার ফর্মুলা এইটা আমি আর এক্সপ্লেইন করছি না, অঙ্কতে চলে যাই সরাসরি আমরা। অঙ্ক যদি বলি, আমি একটু এই এর বইটা থেকে দুই একটা তোমাদের দেখাতে পারি। দেখো, এখানে এমনি কিছু ভ্যালু দেওয়া আছে, তেমন বিশেষ কিছু না। আমি অবশ্য এসপি গুপ্তার বই থেকেও বলতে পারি। এই যে একদম উপরের দিকে দেখো, কিছু ভ্যালু দেওয়া আছে আর কি। কিছু এমপ্লয়ি যারা কাজ করছে তাদের মান্থলি ইনকাম দেওয়া আছে, এভারেজ মান্থলি স্যালারি কত, তো যতগুলো আছে যোগ করে তত দিয়ে ভাগ, তাহলে তো হয়ে গেল। সিম্পল হিসাব আর কি। তারপর যদি জিওমেট্রিক মিন বের করতে বলা হয়, কোন ক্ষেত্রে জিওমেট্রিক মিন বের করবো, আমি কিন্তু বলেছি অলরেডি, পার্সেন্টেজ থাকলে, শতকরা হিসেবে যদি ডেটা সেট থাকে, বা মনে করো গ্রোথ রেট, ডিক্লাইনিং রেট, এভাবে যদি বলা থাকে, কিংবা রেশিও আকারে থাকে, মেল ফিমেল রেশিও তোমরা তো বুঝোই, ওই ধরনের ডেটা যদি থাকে, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে জিওমেট্রিক মিন। তো এটার একটা এক্সাম্পল দেখি। জিওমেট্রিক মিনের এক্সাম্পল একটু পরে আছে, এই দেখো জিওমেট্রিক মিন। এখানে কিন্তু বলেও দিয়েছে ওরা এটার উপর দিকে আর কি, চেঞ্জ অফ পার্সেন্টেজ, রেশিও, ইন্ডেক্স, গ্রোথ রেট ওভার টাইম, এই ধরনের ডেটার ক্ষেত্রেই আমরা এই জিওমেট্রিক মিন মেথডটা ব্যবহার করি। যেমন এখানে
একটা এক্সাম্পল আছে, খেয়াল করে দেখো। এক্সাম্পলটা হচ্ছে দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর্নড বাই অ্যাটকিন্স কনস্ট্রাকশন কোম্পানি। একটা কনস্ট্রাকশন কোম্পানি একটা করলো, তারা ইনভেস্ট করেছে, পরপর 4 বছর তাদের রিটার্নও তাদের কত পার্সেন্ট এসছে সেটা বলেছে আর কি। দেখো রিটার্নটা এসছে 30%, 20%, -40% অ্যান্ড 200%, এগুলো এক্সট্রা এসছে তাদের সাথে আর কি। সো যদি 100 টাকা সে ইনভেস্ট করে থাকে, তার রিটার্ন হয়েছে 30% বেশি, 130 টাকা। তারপর 20-এরটা হবে তোমার 120, কিন্তু -40% মানে হচ্ছে লস হয়েছে তার। তাহলে 100 টাকা যদি সে ইনভেস্ট করে থাকে, ইন দ্যাট কেস আমরা বুঝতে পারলাম যে 130, 120 এগুলো হলো যে তার রিটার্ন, অর্থাৎ 20 টাকা বেশি এসছে, 30 টাকা বেশি এসছে। আর 200% বেশি মানে হচ্ছে 200% লাভ হয়েছে, মানে 100 টাকা ইনভেস্ট করার পর তার ডাবল লাভ হয়েছে, অর্থাৎ 200 টাকা লাভ হয়েছে, টোটাল তার হাতে এসছে 300 টাকা। 100 টাকা ইনভেস্ট করার পর সে রিটার্ন পেয়েছে 300 টাকা, আর 40% লসে 100 টাকা রিটার্ন ইনভেস্ট করার পর সে রিটার্ন পেয়েছে ইন টোটাল 60 টাকা, অর্থাৎ 40 টাকা লস করে এসছে। তাহলে এভারেজ ইয়েটা কত, প্রাপ্তিটা কত এই 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 কোম্পানির প্রাপ্তি মিন্স হচ্ছে, এখানে আমি বলতে চাচ্ছি যে এভারেজ অ্যানুয়াল রিটার্ন তাদের কত। বোঝা যাচ্ছে, যেহেতু আমার অ্যাক্সেসটা পার্সেন্টেজ বা কিছু একটা ব্যাপার আছে, আমরা জিওমেট্রিক মিন ব্যবহার করবো। এখন 100 থেকে এটাকে 100 ভাবে না লিখে আমরা একটু আরো শর্ট ফর্মে লিখি। মনে করো 1 টাকা ইনভেস্ট করেছে, 20% মানে কত, 0.2, 30% মানে হচ্ছে 0.3। আচ্ছা, তো 1 টাকা ইনভেস্ট করলে তার হাতে আসবে 1.2। দেখো এই যে সেটা হচ্ছে যে 20% হিসেবে আর কি। আর 30% হিসাব করলে 1 টাকা ইনভেস্ট করে তার হাতে আসবে 130 টাকা, অর্থাৎ 30 টাকা তার লাভ হয়েছে। আর 60 টাকা নষ্ট হয়েছে, 40 টাকা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে 0.6। আর 200% লাভ হয়েছে, সেটা তো বললাম একটু আগে, যে 100 টাকা 1 টাকা ইনভেস্ট করলে 3 টাকা ফেরত পেয়েছে আর কি, মানে ডাবল বেনিফিট হয়েছিল তার। তো এই যে 3.6, 1.2, 1.3 এদেরকে ধরেই এই ক্যালকুলেশনটা করা হয়েছে আর কি। দেখো এই 4টা গুণ করে চতুর্থ রুট, চতুর্থ রুট, যে আমরা এখানে ফোর্থ রুট বের করছি আর কি। দেখো এই হলো যে আমাদের রেজাল্ট। 1 টাকা ইনভেস্ট করে গড়ে 4 বছরে সে 1.294, মানে 1.294 ফেরত পেয়েছে, মানে গড়ে প্রতি বছরে আর কি। অর্থাৎ তাহলে তার ইনক্রিমেন্ট, মানে তার রিটার্নটা হয়েছে আসলে 29.4%। যেহেতু আমি 1 টাকা হিসেবে সবগুলো করছি আর কি। আচ্ছা, সো একের পর বা দুইয়ের পর, সরি একের পর যতটুকু যাবে ওইটাই হচ্ছে তার পার্সেন্টেজ। 1.294 গড়ে এই পরিমাণ ছিল তাদের রিটার্ন প্রতি বছর। কিন্তু যদি অ্যারিথমেটিক মিন করতে, তাহলে কি আসতো দেখো, এই যে 30% যোগ 20% যোগ 40% তো বিয়োগ হবে যেহেতু লস, 200% ডিভাইডেড বাই 4 কত আসে, 52.5। এটা আসলে সঠিক নয়। কোথায় 29.4 আর কোথায় 52.5, ডাবলের কাছাকাছি। So arithmetic mean is not showing appropriate result when the data is given in percentage or ratio or growth rate or declining rate, etc. এভাবে যদি থাকে আর কি। আচ্ছা, এবার আমরা হারমোনিক মিনের
বিষয়ে তো বলেছি তোমাদের হারমোনিক মিনের বিষয়ে। মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছ তুমি, হেঁটে হেঁটে যাচ্ছ 7 কিলোমিটার/আওয়ার বেগে আর কি। এই যে পার আওয়ার, এই সাইনটা, যে পার সাইনটা কিন্তু পার ইউনিট অফ বুঝায় আর কি। আমি যদি দামের কথাও যদি বলি, কোনো কোনো সুপার শপে গেলে দেখবে এইভাবে লেখা থাকে যে 65 টাকা পার কেজি। এই যে পার কেজি কথাটা, এটাই বোঝাচ্ছে যে এটা রেট, প্রাইস রেট। গতিবেগ তো বললামই, যে এত দূরত্বে যাচ্ছে 7 কিলোমিটার/আওয়ার বেগে। এখান থেকে আবার এইটুক দূরত্বে যাচ্ছ মনে করো তুমি 5 কিলোমিটার/আওয়ার বেগে, এরকম যদি থাকে। আবার এখান থেকে এই জায়গায় তুমি যাচ্ছ, এটা মনে করো 4.5 কিলোমিটার/আওয়ার বেগে। দূরত্ব সবগুলো সমান ধরছি এখানে মোটামুটি ভাবে। এখান থেকে এতটুকু দূরত্ব যতটুকু, এইখান থেকে আবার এতটুকু, এর দূরত্ব অতটুকুই, আবার এখান থেকে এতটুকু, সেম এভাবে ধরে কাজ করা জিনিসটা। এই ক্ষেত্রে আমরা জিওমেট্রিক মিন, সরি হারমোনিক মিন ইউজ করবো এভারেজ বের করার জন্য। আচ্ছা, তো একটা এক্সাম্পল দেখি, গ্রুপ ডেটার এক্সাম্পল দেখি এবার আমরা। আনগ্রুপ ডেটা তো দেখলাম, গ্রুপ ডেটার এক্সাম্পল হচ্ছে এখানে আমি একটা করে রেখেছি শর্টলি। দুই ধরনের জেনারেটর আছে, টু টাইপস অফ জেনারেটরস। একটা fuel economy স্টাডি, কিসের জন্য? ফর টু টাইপস অফ জেনারেটরস। Two random sample of 25 from each brand have been selected and the following data revealed as their performances. Consumption of fuel liter per hour. দেখো, consumption of fuel liter per hour, এটা দেয়া আছে। প্রশ্ন হচ্ছে ডিসাইড which brand shows better performance। কিন্তু একটা বাড়তি কথা বলা আছে, বেটার পারফরমেন্স কিসের সাপেক্ষে? ইন এভারেজ, গড় হিসেব করলে কে বেটার পারফর্ম করছে, সেটাই এখানে আমার মুখ্য বিষয়। এখানে দুটো ডেটা সেট আছে, একটা হচ্ছে টাইপ 1 এর জন্য, the another one is type 2। কিভাবে আছে হিসাবটা দেখো, কনজাম্পশন অফ ফুয়েল 1 থেকে 2 লিটার কনজাম করছে, 2 থেকে 3 লিটার কনজাম করছে পার আওয়ার, কিন্তু 3 থেকে 4 লিটার। বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাপাসিটির, সেম ব্র্যান্ডের আন্ডারে বা সেম কোম্পানির আন্ডারে বিভিন্ন মডেল বা বিভিন্ন ক্যাপাসিটির দেওয়া, র্যান্ডমলি নেওয়া হয়েছে কিছু জেনারেটর। এবং এই যে নাম্বার অফ জেনারেটরস, এটাতে দেখো টাইপ 1 এই পরিমাণ তেল খরচ হয়, দুটো জেনারেটর ওই স্যাম্পলে আছে। এই পরিমাণ তেল খরচ হয় 4টা, এই পরিমাণ তেল কনজাম্পশন হয় এরকম 8টা, এইভাবে পরেরটাও কিন্তু আছে। এখন আমি একবারে সবগুলো দেখাবো, তো তোমাদের সিস্টেমটা বলে দিলেই বুঝতে পারবে যে কিভাবে করেছে আর কি, আমাকে অত ইন ডিটেইলে যেতে হবে না। একটা করা হয়েছে এখানে টাইপ 1 এর, সেম ওয়েতে টাইপ 2 এটা করলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, সিস্টেমটা দেখো। প্রথমে একটা কমন কথা বলে দিতে হয় যে কোনো ক্যালকুলেশন ক্ষেত্রে, ভেরি কমন একটা ব্যাপার, যেটা ক্যালকুলেশন টেবিল। এখন কি বের করবে তুমি? অ্যারিথমেটিক মিন বের করবে, জিওমেট্রিক নাকি নাকি হারমোনিক মিন, সেগুলো বলা হয়নি, আমি সবগুলো করে রেখেছি এখানে। প্রথমে আমি একটা ডেটা সেট নিয়েছি, দেখো কনজাম্পশন অফ ফুয়েল তো হচ্ছে আমার মাস্ট। তারপরে হচ্ছে যে আমার নাম্বার অফ জেনারেটরস, আমি ফর এক্সাম্পল টাইপ 1 এর জন্য নিয়েছি, ওর ভ্যালুগুলোই বসিয়েছি 2 4 8 7 4। দেখো 2 4 8 7 4, টোটাল 25। কিভাবে বের করে একটু দেখি একটু আমাদের এই মেথডে।
এক্সআইটা কোত্থেকে পাবো? এক্সআইটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যালের মধ্যবিন্দু, প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট। এখন আমরা যে একটু আগে ফর্মুলা দেখেছিলাম, এই দেখো, এই যে এফআই এক্সআই, এফআই লগ এক্সআই, এদের কথা বলছি আমি, যে এফআই এক্সআই, এফআই লগ এক্সআই, এফআই বাই এক্সআই, এদের দেখে দেখি আমরা কিন্তু এই কলাম, এই টেবিলের বাকি কলামগুলোকে এক্সটেন্ড করা হয়েছে। আগে এফআই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, এক্সআই হচ্ছে মিড পয়েন্ট। এফআই এক্সআই একটা কলাম করো, গুণ করো পাশাপাশি। এফআই লগ এক্সআই, লগ মানে কিন্তু 10 বেস লগ, ন্যাচারাল লগ নয়। তারপরে এফআই বাই এক্সআই, এবং এই কলামগুলো যোগ করো। যোগ করার পর ফর্মুলায় বসিয়ে দিলে দেখো অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিনের মান বের হয়ে চলে আসলো। অ্যান্টি লগ কিভাবে নেয় তোমরা জানো, শিফট লগ দিলেই তারপর ওই ভ্যালুটা বসালে, ইকুয়াল টু দিলে ওটা অ্যান্টি লগের ভ্যালু বের করে, কোনো একটা মানের অ্যান্টি লগটা বের করে। সরি, মানে কোনো একটা, যে কোনো একটা মানের অ্যান্টি লগ। মান বলতে বোঝাচ্ছি যে এফআই লগ এক্স এর যোগফলটা যে আর কি, সেটার এই যে 0.55316, এই ভ্যালুটাকে আমরা অ্যান্টিলগ নিয়ে এটা পেয়েছি। এখানে একটা কথা না বললেই না, এটা বলেই আমি আজকের মতো শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো ডেটা সেটের জন্য অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, কোনো একটা নির্দিষ্ট ডেটা সেটের জন্য আর কি, এটা সর্বনিম্ন যেটা হতে পারে যে সবগুলো সমান, তাই ইকুয়াল টু সহ দেই আর কি আমরা। অ্যারিথমেটিক মিন সবচেয়ে বড়ই হবে, এই দেখো এই যে বড় আছে, জিওমেট্রিক মিন একটু ছোট, হারমোনিক মিন আরো ছোট। দশমিকের পরের সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবে। তো এটা ফুলফিল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ক্যালকুলেশন টেবিলের ফ্র্যাকশন গুলো যে দেখতে পাচ্ছ, দশমিকের পর কত ঘর, যতটা সম্ভব নেওয়া যায় তত অ্যাকিউরেট হয় আর কি। 3 ঘর আমি এখানে দিয়েছি, 3 ঘর 4 ঘর নিলে আরো অ্যাকিউরেট হবে, বাট নো অ্যাপ্রক্সিমেশন ইজ অ্যাপ্রিসিয়েটেড। কোনো ধরনের অ্যাপ্রক্সিমেশন করতে পারবে না। মনে করো কোন একটা রেজাল্ট তুমি পেয়েছো এরকম 1.7999, তুমি লিখে দিলে 1.7 1.8, হবে না। হবে না কেন? এই যে একটু আগে একটা রিলেশনটা লিখলাম, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন অর গ্রেটার দেন অর ইকুয়াল টু হারমোনিক মিন, তখন এই রিলেশনশিপটা হোল্ড নাও করতে পারে, কিন্তু এটা কিন্তু একদম থিওরিটিক্যালি প্রুভড যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল টু হারমোনিক মিন কোনো একটা নির্দিষ্ট ডেটা সেটের জন্য। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি কথাবার্তা। তো এই পর্যন্তই থাকলো আজকে। থ্যাংক ইউ সো মাচ।